ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। হাসবো ফিরে আবারও। পর্ব 16 সুরভি আক্তার। চেঁচিয়ে লাভ হলো না। বেপরোয়া রুক্ষ ছেলেকে রুখতে অক্ষম হলো একবিংশের ক্ষীণ শক্তি। রোজ ওকে টেনে হিস্ট্রির রুমে নিয়ে গিয়ে থামলো। ঘরের ভেতরে দাঁড় করিয়ে হাত চেপে রেখে আদেশের সুরে বলল শক্ত গলায়, চুল বেঁধে ফেল ফাস্ট। আপনি আসলেই একটা পাগল। পাগলাগারোতে যান, পাগলের চিকিৎসা করান গিয়ে। ইরিটেটিং রাইনো মুখ। এখানে কেন টেনে এনেছেন আমায়? চুল বাঁধতে বলেছি, বেঁধে নে। তপ্ত আদেশের বিপরীতে জেদ করে রাগ দেখালো মেঘা। বাঁধবো না আমি। কি করবেন? ছাড়ুন। এভাবে হুটহাট করে ছুবেন না আমায়। কেন? ফোসকা পড়ে যায় আমি ছুঁয়ে দিলে? ঘেন্না লাগে। মেঘার তৎপর ঘৃণা ভরা উত্তরে দ্রুত ওর হাত ছেড়ে দিল রুদ্র। অপেক্ষা করলো না এক মুহূর্ত। রাগ সংবরণ করে ঘাড় ডলল। মাথার পাশে সপ্তপর্ণের ভঙ্গিতে ডান হাত উঁচিয়ে বলল তাতে দাঁত চেপে, যা, ছুলাম না তোকে এখন। তবে এমন হুটহাট স্পর্শ মানিয়ে নিতে শিখ। কজ আমার ছোঁয়ায় তোকে শিখতে হতে হবে সারাটা জীবন। এখন যা বলছি তাই কর। চুলগুলো বাঁধ। এভাবে মোটেও ভালো দেখাচ্ছে না তোকে। আই নো তোকে খোলা চুলে মারাত্মক সুন্দর লাগে, তবে সেই মারাত্মক সৌন্দর্য শুধু আমার চোখে পড়ার জন্য। ইউ আর অনলি মাইন। তোর রূপ সৌন্দর্য সব আমার। আমার জিনিসে অন্যের জন্য উপস্থিত হবে না। এভাবে কারোর সম্মুখে কোথাও যেতে পারবি না তুই। গট ইট? যা, তাড়াতাড়ি গিয়ে চুলটা বেঁধে আয়। লেট হয়ে যাচ্ছে আমরা। নাক মুখ ফুলিয়ে শ্বাস টানে মেঘা। রোজের শক্ত করে মুচড়ে ধরা নিজের হাতটায় হাত বোলায় অপর হাত দিয়ে। রৌদ্র ওকে চুপ দেখে আবার বলে, কি হলো? যেতে বলছি না? যেতে বলছি তো। যা। যাব না। ইভারা, রাগাস না আমায়, নয়তো থাপ্পড় পড়বে গালে। যদি বিয়েতে যেতে চাস তাহলে চুল বেঁধে হিজাব পরে তবেই যাবি। এভাবে খোলামেলা হয়ে সেজেগুজে নয়। কাকে দেখাবি এত সাজ? কোথায় সেজেছি আমি? যা সেজেছিস তাতেই জ্বলে যাচ্ছিস পুরো। ট্রাস্ট মি, চোখ ঝলসে যাচ্ছে আমার। আর নিচে ওই ছেলেগুলো, ওদের সামনে কেন গেছিলি তখন? হ্যাঁ, ওদের ব্যাড কমেন্ট শুনতে গেছিলি? ইডিয়েট। আমার ইচ্ছে হয়েছে তাই গেছি। আপনার প্রবলেম কি? ওরা ব্যাড কমেন্ট করলে আমায় নিয়ে করেছে, আপনার কি তাতে? বারংবার মেঘার জেদি আচরণ বিরক্ত হয় রৌদ্র। এই মেয়ে চোখে চোখে রেখে ঠাস ঠাস করে কথা বলার সামর্থ্য রাখে বেশ। টাইম লস ব্যতীত কিছুই হচ্ছে না এখানে। এতক্ষণে বাকি সব গাড়ি পেরিয়ে গেছে হয়তো। বাড়িতে এরা দুটো ব্যতীত আর কেউ নেই। এতক্ষণের কাক হই হই স্তব্ধ হয়ে গেছে। রোজও আর সহ্য করতে পারল না। মেঘার হাত চেপে ধরলো আবার। টেনে কাবার্ডের দিকে এগোলো। কাবার্ড ঘেটে টুকটাক একটা হিজাব খুঁজে পেল সে। সেটাকে অন্য হাত দিয়ে চেপে ধরে মেঘাকে আবার টেনে এনে দাঁড় করালো ড্রেসিং টেবিলের সামনে। কাঠস্বরে আদেশ করলো, হিজাব জড়িয়ে এনে মাথায়। মেঘা সেই অবিরত তেজি স্বর, পরবো না। এভাবেই যাব আমি, ছাড়ো না মায়। এ বেলায় রাগে হাত মুষ্টিয়ে আসে রোদ্রের। চোখ রক্তিম সেই আগে থেকেই। এসিতেও বিন্দু বিন্দু ঘাম জমছে কপালের ধারে। মেঘার হাত ছেড়ে নিজের চুল খামচে ধরল সে। রাগ সংবরণ করলো সেভাবেই। এক মুহূর্ত কিছু একটা ভেবে ড্রেসিং টেবিলের ওপর থেকে সব মেইল জিনিসপত্র হাতে ছড়িয়ে ছিটিয়ে ফেললো মেঝেতে। ঝড় ছড়িয়ে সব মেঝেতে পড়তেই চমকালো মেঘা। রৌদ্র মুহূর্তে অতিক্রম না করে দুহাতে মেঘার কোমর জড়িয়ে ওকে নিয়ে শূন্যে ভাসিয়ে সামনাসামনি তুলে ড্রেসিং টেবিলের ওপর বসালো। মেঘা কিছু বলার আগেই আঙুল তুলে বলল কণ্ঠ চিপে, শাট আপ ইডিয়েট। কিছু বলার চেষ্টাও করবি না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। বলে রাখলাম, যদি থাপ্পড় খেতে না চাস তাহলে স্থির হয়ে বসে থাকবি এখানটায়, নয়তো থাপ্পড় খাবি আমার হাতে। পরে ঘ্যান ঘ্যান করে কাঁদবি কিন্তু তখন।
বলেই মেঘার দিকে ঝুঁকে আসে, মাঝখানে একটু দূরত্ব রেখে চুলের দিকে হাত বাড়িয়ে দেয় ওর। খোলা রেশম কোমল কেশোদয় ভাঁজে হাত পড়তেই ঝিমিয়ে আসে ক্রুদ্ধতা, জেগে ওঠে সুপ্ত অনুভূতি। ঝট করে মেঘার পানে তাকিয়ে চোখাচোখি হয়, মূর্তি বনে গেছে মেয়েটা। সেকেন্ড কয়েক বাদ চোখ সরিয়ে আর একটু ঝুঁকে যায় রুদ্র। মেঘার বাম ওরুর পাশে ড্রেসিং টেবিলের হাত ঠেসে মেঘাকে নিজের সাথে আবদ্ধ করে নেয় প্রথমে। ঝুঁকে কাঁধ গলিয়ে চুলগাছি ডান পাশে নিয়ে নিমিষেই নাক ডুবিয়ে দেয় চুলের ভাঁজে। মিষ্টি মাদকীয় ঘ্রাণে বুঝে আসে রক্তিম দু চোখ। মেঘের মতো ছড়ানো সেই ঘন কৃষ্ণকেশের ঘ্রাণ পেতেই ক্রুদ্ধতার পরিণত হয় পরম শান্তির রেশে। নিজেকে সংযত করতে না পেরে ঘায়েলের বেশ গভীরে নাক ডুবিয়ে লম্বা লম্বা শ্বাস টানে রৌদ্র। দূরত্ব কমিয়ে রৌদ্রের অতি সন্নিকটে আসা মাত্রই কম্পিত হয় একবিংশীর কোমল কায়া। লোকটার পরম গরম শ্বাসের সাথে খোঁচা দাড়ি খানিক বিদ্ধ হয় রমণীর কোমল গ্রীবার ধারে। শ্বাস রেখে চোখ বুজে নেয় মেঘা। বন্ধ চোখের কোণে দেখা দেয় অবাধ্য চিকচিকে জলকণা। হাত উদ্ধত করে রোজকে ঠেলে সরিয়ে দিতে লোকটা পেটের কাছে হাত রেখে আলতো ধাক্কা দেয় শক্তি জুগিয়ে। তবে 1 ইঞ্চিও সরাতে পারে না, বরং হিসিয়ে ওঠে রোজ। ইউ নো সুইটহার্ট, ইউর হেয়ার স্মেল ইজ সো অ্যাট্রাকটিভ। কি মাখিস বলতো চুলে? এক মুহূর্ত পর সে নিজেই সরে আসে, ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে। দ্বিতীয়বার তাকালো না মেঘার দিকে। মেয়েটার চুলগুলো নিজ হাতে গুছিয়ে কোনোরকম পেঁচিয়ে একটা কাঁটা দিয়ে আটকে দেয়। হিজাবটা নিয়ে পেঁচিয়ে দেয় মাথায়। খুঁজে খুঁজে পিন বের করে হিজাবের একের কিনারায় আটকে দেয় কোনো রকমে, যাতে পরবর্তীতে খুলে না যায়। খুব সব পারদর্শী না হলেও বেশ সুন্দর করে প্রথম চেষ্টাতেই হিজাবটা বেঁধে দিতে সক্ষম হলো রৌদ্র। শেষ হতেই বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস টানল সে। এক কদম পিছিয়ে কোমরে হাত ঠেসে সম্পূর্ণ দৃষ্টিতে পুরোপুরি অবলোকন করলো মেঘাকে। মেয়েটাকে হিজাব পেঁচিয়ে অন্যরকম সুন্দর লাগছে, চোখে ধরছে এটাও। তর্জনীর দ্বারা চোয়াল কুঁচকে শব্দহীন মৃদু হাসি রৌদ্র। তাকায় মেঘার চোখের দিকে। রমণীর দু চোখ ঘোলাটে, কার্নিশে চিকচিক করছে জলকণা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নাকের পাটা। নাকের ডগা সহ দু গাল হয়েছে লালচে। চোখ থেকে এক্ষুনি যেন পানি গড়িয়ে পড়বে টুপ করে। একাধারে সেই তখন থেকে চেয়ে আছে রৌদ্রের দিকে। চোখে পানি দেখেও ভ্রুক্ষেপ প্রকাশ করলো না রৌদ্র। ওষ্ঠজোড়ার দিকে দৃষ্টি পড়ল এবার। টকটকে গাঢ় লিপস্টিক ঠোঁট জোড়াকে ফুটিয়ে তুলেছে। রৌদ্র এক ঝটকায় এগিয়ে যায়, গতি কমিয়ে রয়ে শুয়ে মেয়েটার কাছাকাছি হেলে দাঁড়ায়। ডান হাতটা উঁচিয়ে আলগোছে রাখে মেয়েটার বাম চোয়ালে। সুপ্ত অনুভূতিতে এবারও আর চোখ খুলে রাখতে পারে না মেঘা। বুঝে আসে অবলীলায়। রৌদ্র তা দেখে হাসে মৃদুমন্দ। বৃদ্ধা আঙ্গুল ওষ্ঠপটের নিকট নিয়ে আলতো করে স্লাইড করে। সেদিক পানে দৃষ্টি নিবদ্ধ রেখে ঢোক গিলে শুষ্ক ফিসফিসিয়ে বলে অনুমতি নেওয়া সরে, লিপস্টিক উঠিয়ে দেই সানি। লিপস্টিক থাকলে লোকের দৃষ্টি পড়বে তোর ঠোঁটের দিকে। আমি চাই না কারো দৃষ্টি আমার প্রপার্টির দিকে পড়ুক। ইউ মাই ট্রেজার আর ইয়োর লিপস অলসো মাই এক্সক্লুসিভ ট্রেজার। এ পর্যায়ে শাড়ি খামচে ধরে ওষ্ঠ উল্টায় মেঘা। পোপানোর শব্দ ভেসে আসে কানে। ঝট করে ওষ্ঠ থেকে চোখ তুলে রমণীর মুখ পানে তাকায় রৌদ্র। মেঘার বাম গাল বেয়ে বন্ধ চোখ ছাপিয়ে পানি গড়াচ্ছে 1 ফোঁটা। আখিদয়ের দীঘল পাপড়ি যুগল আধো ভেজা। পরপর আবার ফুপিয়ে ওঠে মেয়েটা। সহসা হাত সরায় রৌদ্র, বাড়িয়ে ফেলে দূরত্ব। চাপা স্বরে কান্নার হেতু আন্দাজ করে। হিডিয়েট, কাঁদবি না একদম। পরক্ষণে দম টেনে আবার বলে ঘাড় ডোলে, সিরিয়াসলি ঘৃণা করিস আমায়? এবেলায় কণ্ঠস্বরের ধাঁচ আন্দাজ করা যায় না। কোমল করুণ শোনালো প্রশ্নটা। ভেজা চোখ জোড়া মেলল মেঘা। চাইলো ওষ্ঠপুটে দাঁত পিষে কান্না রোধের চেষ্টা করে। ভেজা চোখ মুছল হাতের উল্টো পিঠে। উত্তরের চেষ্টা না করে লাফিয়ে নামলো বসা থেকে। চোখ মুছতে মুছতে প্রস্থানের জন্য ছোটার উদ্দেশ্যে পা বাড়াতে গেলে রৌদ্র আকস্মিক বলল একই স্বরে,
আর থাকছি না আমি। কাল যাচ্ছি ফিরে। এই এক রাতটুকুই থাকবো শুধু। কাল রাত হতে হতে আমি বগার পার। দেশের গণ্ডির বাইরে চলে যাব একদম। তোর থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাব। ঘৃণাটুকু গচ্ছিত রাখবি। যদি ফের দেখা হয় তাহলে যেন এভাবেই কাঁদতে পারিস আমায় দেখে, আমার স্পর্শে। সেই কান্না ঘৃণার হোক বা অন্য কিছুর। এর পরবর্তী সাক্ষাতে তোর চোখের পানি দেখতেই চাই আমি। যদি না দেখি তাহলে থাপ্পড় মেরে কাঁদাবো বলে রাখলাম। বাড়িতে কেউ নেই, সবাই মেঘাকে ফেলে রেখে চলে গেছে। কেউ দ্বিতীয়বার আর খোঁজ করলো না ওর। নিচে নেমে কাউকেই খুঁজে পায়নি মেঘা। পুরো বাড়ি ফাঁকা, কান্না গিলে পানি খেয়ে গলা ভিজিয়েছে মেয়েটা। যত শক্ত হতে চায় লোকটার সামনে, লোকটার অবাধ্য চাহনি আর স্পর্শের বিচরণে বারংবার মিয়ে যায় শক্ত খোলসে ধারী হৃদয়। মেঘা এক ছুটে বাইরে বেরিয়ে চুপটি করে উঠে বসলো গাড়িতে। এদিকে রোজওকে খুঁজতে খুঁজতে হয়রান। ঘর হতে আগে বেরিয়েছে সেই মেয়ে। পুরো বাড়ির ওই মেয়েকে খোঁজা শেষ ইতিমধ্যে। রোজও পেল না কোথাও। ছাদেও দেখেছে, না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বেপরোয়া হৃদয়। কাঁদতে কাঁদতে বেরিয়ে এক মুহূর্তে কোথাও উধাও হয়ে গেল ওই মেয়ে। ছটফট করে খুঁজতে খুঁজতে বাইরে বেরোলো রৌদ্র। সদর বরাবর গাড়ি দাঁড় করিয়ে রাখা। ফ্রন্ট সিটে জানালার পাশে মেঘাকে বসে আছে দেখে রৌদ্র ওকে এক ঝলক দেখা মাত্রই পান ফিরে এলো যেন। দীর্ঘ শ্বাস ফেললো, সময় নষ্ট করলো না আর। দ্রুত উঠে বসলো গাড়িতে। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট করতে করতে বাঁকা চোখে চেয়ে নমনীয় স্বরে বলল আচমকা, সিট বেল্ট বেঁধে নাও। মেঘা অনড়, শুনল না কথা, বাঁধল না সিট বেল্ট। রোজও ও এবার আর জোর খাটালো না। ওরা বিয়ে বাড়িতে পৌঁছেছে বিয়ে পড়ানোর শেষ হওয়ার পর মোটামুটি মাঝপথে সবকিছু। মেঘা গাড়ি থেকে নেমে সোজা গার্ডেনের দিকে এগোচ্ছে। প্রতিমধ্যে কথা তো দূর, আর চোখেও তাকায়নি রুদ্রের পানে। সায়ানদের বাড়ির গার্ডেনে বিয়ের ভেন্যু সাজানো হয়েছে। উপচে পড়া ভিড় পুরো জায়গায়। মেঘা কোনো রকমে ভিড় ঠেলে স্টেজের দিকে এগোলো। পাশাপাশি শুভ্র আর মেহের বসে আছে। লাল টুকটুকে রঙা শাড়িতে রাঙা বউরূপে সেজেছে মেহের। মেয়েটা একেই স্নিগ্ধ কোমল সৌন্দর্যের অধিকারিণী, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তার উপর বিয়ের ভারী সাজে পুরো চোখ ধাঁধানো সুন্দর লাগছে আজ ওকে। দূর হতে চিকচিক করে চলছে ভীষণ। পাশাপাশি বেশ মানিয়েছে দুটোকেই। মেহেরের ডান পাশে শুভ্র আর বাম পাশে সাফা বসে। সামনের ক্যামেরাম্যান ছবি তুলছে হয়তো। মেঘা এতক্ষণ মুচকি হাসলো, মন খারাপের ঠেলে সরালো অদূরে। ভরা গেলে হাসি ফুটিয়ে তড়িঘড়ি করে এগুলো ওদিকে। স্টেজের পাশ থেকে সিরাত ডাকলো এত সময় পর। এগিয়ে এসে বলল, মেঘা এতক্ষণ কোথায় ছিলি? এসেছি থেকে খুঁজছি তোকে। কোন গাড়িতে এসেছিস তুই? না আপু, আমি তো কেবলই, বলতে বলতে কথা ঘোরালো। এখানেই ছিলাম আপু। সিরাত চোখ শুরু করে তাকায়। শুধুই হিজাব পরলি কখন? সাজগোজ সব ঘেটে ফেলেছিস দেখছি। তোকে কত সুন্দর করে সাজালাম আমি। যদিও এভাবে আরো বেশি সুন্দর লাগছে। এখন যা। শুভ্র বারবার তোর খোঁজ করছিল। মেঘা স্টেজে উঠল, বসলো শুভ্রের অপর পাশে। মেহের বোধহয় কেঁদেছে খানিক আগে, দেখেই বোঝা যাচ্ছে। ওর সাথে টুকটাক কথা বলল মেঘা, তুলল অগণিত ছবি। বিয়ের পড়ানোর পর মেহের এখন পুরোপুরি কবির পরিবারের সদস্য। পুরো কবির পরিবারের মিলে একটা ফ্যামিলি ফটো তোলা হবে ফ্রেমে বাঁধানোর জন্য। সে মোতাবেক আদ্র সবাইকে টেনে এনে জোর করলো স্টেজের ওপর। শুভ্র আর মেহেরকে কেন্দ্র করে দাঁড়ালো সকলে। ওরা দুজন বসে। বাড়ির সবাই দুই কর্তা আর গিন্নিদের ছেলের বউদের দুপাশে জোড়া বেঁধে বসানো হলো। বাকিদের সবাই পেছনে দাঁড়ানো সারিবদ্ধভাবে। সিরাত, আহিয়ান, ওদের দুজনের কোলে মাঝামাঝিতে রামেশা। মেঘাকে ওদের সাথে টেনে নিয়েছে আদ্র। এই মেয়ে বলে সে নাকি এই পরিবার সদস্য নয়, তবে তার কথার কেউ তোয়াক্কা করলো তবেই তো। সবাই ফ্রেমে যুক্ত হলেও বাদ পড়েছে রৌদ্র। আদ্র ওকে আশেপাশে খুঁজে পেল না। অবশেষে নিজেই আসলো সে। আদ্র এগিয়ে গিয়ে বলল, রুডি ফ্যামিলি ফটো তুলবো, চলে আয়। না তাকিয়ে কাট জবাব রৌদ্রের।
তোদের ফ্যামিলির থেকে আমি অস্তিত্ব 5 বছর আগেই মুছে গেছে। আমি মৃত। কবির পরিবারের ছোট ছেলে মৃত। মৃতদের ফটো তোলা হয়েছিল কবে? আজও ওকে নিজ থেকে জোর করলো না আর। সে গিয়েই ইচ্ছাকৃত দাঁড়ালো মেঘার পাশে। কোথা থেকে যেন সায়ান ছুটে এসে এ পর্যায়ে। ও হ্যালো, আমাকে ছাড়া ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। আমি কি এবারের সদস্য নই? আমাকে নেওয়া হবে না এই ফ্রেমে? হাসলেন সকলে। সায়ান এবারের সদস্যর থেকেও কম কিছু নয়। আহ্লাদ করে চলে বলে সে দাঁড়ালো সাফার পাশে। ক্যামেরাম্যানকে ইশারা করলো ছবি তোলার জন্য। ক্লিক করার আগে বাধা পড়ল। আকস্মিক স্টেজে উঠে হামলে পড়ল রৌদ্র। আদ্রকে এক মুহূর্তের জন্য মেঘার পাশে সহ্য করতে বড্ড নারাজ তার বেপরোয়া হিংসাত্মক হৃদয়। চোয়াল শক্ত করে মেঘাকে হাঁচকা টানে আদ্রের থেকে দূরে সরালো সে। মুহূর্তেই ফাঁক পেয়ে দাঁড়ালো দুজনের মাঝে। আদ্রকে নিজের ডান পাশে উপেক্ষায় রেখে মেঘাকে দাঁড় করালো বাম পাশে। নিজে চিপকে দাঁড়ালো মেঘার পাশে। ফিক করে হাসলো আদ্র। মেঘা তাকালো ক্ষুব্ধ হয়ে। ক্যামেরা ফোকাসে আছে দেখে বাড়াবাড়ি করলো না কেউ। আবার সামনে তাকালো সকলে। ক্যামেরাম্যান প্রথম ক্লিক করার আগেই রৌদ্র আলতো করে নিজের হাতটা বাড়িয়ে রাখলো মেঘার পাতলা কোমরের নিকট। সহসা ছলকে কম্পিত হয়ে রৌদ্রের দিকে তাকালো মেঘা। রৌদ্রও তাই। সেও এক স্থির হয়ে মেঘার দিকে দৃষ্টি নামালো। দুজনার কিয়ৎকালের চোখাচোখির মাঝে ক্যামেরাবন্দি হলো কয়েকটা ছবি। পুরো পরিবার আবদ্ধ হলো এক ফ্রেমে। খাওয়া দাওয়ার পালা মোটামুটি শেষ। মেহেরের বিদায় হবে খানিকের মধ্যে। এখন থেকেই কেঁদে কেটে হয়রান নমনীয় মেয়েটি। বারবার নাক টেনে ফুপিয়ে উঠছে। চোখ মুছে নিচ্ছে ক্ষণে ক্ষণে। এখনো বোর বউ দুজনার পাশাপাশি বসে। সাফা আর মেঘা মিলে কোথা থেকে একটা বড়সড় গোল মিরর নিয়ে আসলো। মিররের ধার ঘেঁষে কাঁচা ফুল ডিজাইন করা। মেহের আর শুভ্রের মাথার উপর দিয়ে পাতলা একটা ওড়না ধরা হলো দুজনকে ঢেকে ফেলে। মেঘা আর সাফা দুজনেই বসলো দুটোর সামান বরাবর পায়ের কাছে। প্রথমেই মিররটা শুভ্রের হাতে ধরিয়ে দেওয়া হলো। দর্পণ বাঁকা করে মেহেরের মুখশ্রী প্রতিবিম্বে ভাসিয়ে শুভ্রকে জিজ্ঞাসা করে মেঘা, আচ্ছা ভাইয়া, বলো তো আয়নাতে কাকে দেখতে পারছো? কাকে দেখা যায় আয়নাতে? আয়নাতে গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো শুভ্র। মেহেরকে আধো ভেজা চোখে জোড়া সমেত মেয়েটাকে পুরো নাজুক চেহারা মন ভরে খুঁচিয়ে দেখলো এতক্ষণে। এতটা সময় ধরে অত মানুষের ভিড়ে জড়তায় পুরোপুরি দৃষ্টিতে ঠিকভাবে তাকাতে অবধি পারেনি মেয়েটার দিকে। মন ভরে দেখা শেষে হাঁপ ছাড়ল নিঃশব্দে। মৃদু হাসলো। মেঘার প্রশ্নের উত্তর করলো গাছাড়া ভাবে, একটা গাধাকে দেখতে পাচ্ছি। অমনি অষ্ট উল্টায় মেহের। কাদো কাদো মুখখানা চুপসে যায় আরও। এই লোক সব সময় ওকে গাধা বলে, তাই বলে এখনো বলবে? একেই কান্না পাচ্ছে ওর, তার উপর এত মানুষের সামনে ওকে আরো বেশি লজ্জিত করেছে শুভ্র। শুভ্রের রসিকতা বুঝে সবাই ফিক করে হাসলো। সাফা ঝেড়ে বলল, ভাইয়া একদম ভুলভাল তকমা দেবে না আমাদের ভাবিকে। বি সিরিয়াস। বলো কি কি দেখতে পাচ্ছ মিররে? শুভ্র চোখ শুরু করে বলা শুরু করলো। একটা গাধার বাম চোখের কার্নিশে এক ফোঁটা পানি চিকচিক করছে, আর ডান চোখের কার্নিশে পানি মুছতে গিয়ে কাজল কেটে ফেলেছে সেই গাধাটা। মাথায় টিকলি উল্টো হয়ে গেছে, সেটাও ঠিক করছে না সেই বেখেয়ালি গাধা। মাথার ঘোমটাটা পিছিয়ে গেছে একটু। আপাতত এসবই দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, সেই গাধাটা এখন আমার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। এবার আশেপাশে থেকে সশব্দের হাসির শব্দ শোনা গেল। শুভ্র কথা শেষ করে এই ঠোঁট কামড়ে হেসে উঠল খানিক। পাশ ফিরে মেহেরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কিরে, ঠিক বললাম তো গাধা? সায়ান শুভ্রের বাহুতে আলতো করে আঘাত করে বলল, আমার বোনকে গাধা বলার দুঃসাহস কে দিয়েছে তোকে? ঠিকঠাক কমপ্লিমেন্ট দে। কেমন লাগছে আমার বোনকে? শুভ্র সিরিয়াস হয় এবার। আবার তাকায় আয়নার দিকে। এতক্ষণে মেহের চোখ নামিয়ে নিয়েছে। এবার এই লজ্জাবতীকে দেখে মৃদু স্বরে বলল, সুন্দরের প্রশংসা করতে নেই। যেই শব্দের প্রশংসা করা হোক না কেন, সুন্দরের সৌন্দর্য তুলে ধরে বর্ণনার বোঝানো যায় না কাউকে। তোর বোনকে কেমন লাগছে সেটা এক বাক্যে বা হাজার বাক্যেও বোঝাতে অক্ষম আমি। তবে এই বাক্য শুনে রাখ, তোর বোনকে আজ আমার বউরূপে দেখে মন ভরে গেছে আমার।
অন্য কিছু অনুভব করছি, যার অনুভূতি আমি নিজেও ঠাহর করতে পারছি না। অবশেষে সবশেষে তোর বোনকে আজ আমি আমার আমার লাগছে। বিয়ে বিদায়ের গলা পালা চুকিয়ে কবির মেনশনে ফিরতে ফিরতে রাত্রি 11টা পেরিয়ে আছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর পেরিয়ে 1টার ঘর ছুঁই ছুঁই করছে। বাড়তি সব ঝামেলা মিটিয়ে শুভ্রকে এতক্ষণে পাঠানো হলো উপরে। বাকিদের দেখা নেই। শুভ্রের ঘরের সামনে সবাই ওত পেতে অপেক্ষা করছে জানো। তা ওর অজানা নয়। ধীর পায়ে একা একাই উপরে উঠল সে। ওকে আজ সঙ্গ দেওয়ার কেউ নেই, যা ভেবেছিল তাই। ওর ঘরের বাইরে 7 মাথা এক হয়েছে। মেঘা, সাফা, আজো, সিরাত, আহিয়ান, সাবা আর পিচ্চি আয়াজ। ঘরের দরজা আটকে বাইরে 7 মাথা এক করে ফন্দি ফিকির আটছে ওরা। শুভ্র শ্বাস টানলো, বুক ফুলিয়ে ঘাড় উচালো, গম্ভীর ভাব টেনে দৃঢ় পায়ে এগুলো। ওকে দেখা মাত্রই স্বাভাবিক হলো সপ্তপাণ্ডব। একসাথে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে সকলে গলা খাকারি দিল। ঠোঁট কামড়ে চেপে নিল হাসি। শুভ্র গলা ভার করে বলল ওদের আগে, আমার ঘরের সামনে কি চাই তোদের? সাফার সামনে হাত পেতে স্বভাবসুলভ উচ্চস্বরে চেঁচিয়ে বলল সহসা, 50 লাখ টাকা। বৃহৎ নয়নে তাকায় শুভ্র। কি? শুনিনি। 50 লাখ টাকা? টাকা দাও, ঘরে যাও। মামার বাড়ির আবদার পেয়েছিস? কিসের টাকা দেবো তোদের? আজও মুখ খুলল। তোমার ঘর সাজিয়েছি। আর টাকা? তার টাকা। আমার ঘর সাজিয়েছিস তো আমার কি? আমি তোদের সাজাতে বলেছি? মেঘা ঘুমে টলছে। এতক্ষণে ঘুমে কাদা হয় রোজ। আজ অনেক দেরি হয়ে গেছে, তাই হাই তুলল সে। ভাইয়া, সময় নষ্ট করো না তো, এতে তোমারই লস। যা চাইছি দিয়ে দাও। শুভ্র গলা খাকারি দেয়। সিরাত তাল মেলায়। একদম, শুভ্র ভাইয়া, টাকা দিয়ে দাও। বড় বোনের মুখে ভাইয়া ডাক শুনে ফ্যালফ্যাল করে তাকায় শুভ্র। আপু তুমিও? তুমি না আমার বড়? সো হোয়াট? সবচেয়ে বড় মানে? মানে যেদিকে আসবে আমি আজ সেদিকে। তাড়াতাড়ি টাকা দিয়ে দে তো, দেরি হয়ে যাচ্ছে। অপেক্ষা করছে তোর বউ। শুভ্র লজ্জা পায়। লজ্জা লজ্জা লাগে কেমন। হাজো সাফার কাঁধে খানিক ঠেসে হাত বাড়িয়ে বলে, ভাইয়া বেস্ট অফ লাক, বাট তার আগে ফেলো করি মাখো তেল। টাকা ঘরে আছে, দরজা খুলে দিয়ে এনে দিচ্ছি। এ তা তো হবে না, আগে টাকা পরে এন্ট্রি। বোনের কথায় গলা ভার হয় শুভ্র। গলা ভার করে শুভ্র। আমাকে ঝাড়লেও 2 পয়সা পাবি না। রুমে না গেলে টাকা দেব কি করে? ডোর খুলে দে, আমি রুমে গিয়ে টাকা এনে দিচ্ছি। পালিয়ে যাচ্ছি না কোথাও, এ বাড়িতেই থাকবো। ইনোসেন্ট হয়ে ওর কথায় ভুলল সকলে। শুভ্র বরাবরই স্পষ্টভাষী, যা বলে তাই করে। আর ভাই বোনদের ঠকাবে না নিশ্চয়। দরজার সামনে থেকে সরে গিয়ে দরজা খুলে দিল আদ্র। শুভ্র ফিচে খাসল। দ্রুত ঢুকে ঘরের ভেতরে পিছু ফিরে সকলের ভোলা ভোলা মুখ পানে তাকালো একবার। সাফা মিনমিন করে বলল, তাড়াতাড়ি টাকা দাও, টাকা নিয়ে এসো ভাইয়া, আমি আমার ভাগের টাকা দিয়ে চকলেট কিনে খাবো। শুভ্র বাঁকা হাসে প্রকার করে, তৎক্ষণাৎ বলে, বেশি চকলেট খেতে নেই বনু, দাঁতে পোকা ধরবে। অ্যান্ড থ্যাংক ইউ আমার ঘরটা এত সুন্দর করে সাজানোর জন্য। এভরিওয়ান উইথ মি বেস্ট অফ লাক, গুড নাইট। কথাটা শেষ করেই সপ্তপাণ্ডবের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল শুভ্র। চমকানোর অভিব্যক্তি প্রকাশ করার আগেই বিরাট ঝটকা খেল সকলে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সকলে। চলবে। আসবো ফিরে আবারও। পর্ব 17, সুরভি আক্তার। শুভ্রের কাছে রাতটা আর শুভ হলো না। ভাই বোনদের ঠকিয়েও লাভ হলো না কোনো। অশুভ অতৃপ্ত ঘুমহীন রাত কাটিয়ে নতুন এক ভোরের সূচনা ঘটল তার দরবারে। রাতটা এতবারেই অপ্রত্যাশিত ছিল, যা ছিল প্রত্যাশায় তার হলো কই। ভোরের আলো ফুটছে ধরনের বুক চিরে। বারান্দার পর্দা ভেদ করে সূর্যের উত্তাপহীন সোনালি মৃদু তির্যক রোশনি এসে পড়তেই চট করে ঘুম ছুটে যায় নবদম্পতির রমণীর। অল্প তপ্ত মিষ্টি কারণে চোখ বুজে রেখে নড়েচড়ে ওঠার চেষ্টা করে মেহের, তবে শরীর নাড়াতে পারে না। নিজের ছোট্ট কায়ের ওপর ভারী কিছু অনুভব হতে মুখ কুঁচকে আসে আপনা আপনি। শ্বাস নিতে অল্প কসরত হচ্ছে, লাগছে দম বন্ধ। মেহের জোর খাটিয়ে এপাশ থেকে ওপাশ হওয়ার চেষ্টা করলো, নিজেকে কেন
কোনো কিছুর বন্ধনে আবদ্ধ অনুভব হতেই ধীরে ধীরে খোলার চেষ্টা করলো ঘুমে ভার অক্ষি যুগল। পিট পিট করে চোখ খুলতেই সিলিংয়ের দিকে নজর পড়লো প্রথমে। আধো ঝাপসা চোখে নতুন কিছু অবলোকন হওয়া মাত্রই ছ্যাত করে উঠল মেয়েটার বক্ষস্থল। দ্রুত মিলল নিভু নিভু চোখ জোড়া। অমনি বক্ষস্থল কেঁপে উঠল। ওপাশ ওপাশ এপাশ ওপাশ চোখ বোলাতেই দ্রুত সে সম্পূর্ণ নতুন জায়গায়, নতুন ঘরে, নতুন কারোর বাহুবন্ধনে আবদ্ধ। বালিশ হতে অল্প বিস্তর মাথা তুলে চাই মেয়েটা। শুভ্র পুরোপুরি ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে আপন গ্রীবার নিকট। ঘুমন্ত হালাল পুরুষের উত্তপ শ্বাস অনুভব করল সে। অমনি ছটফটিয়ে উঠল নাজুক কোমল তনু। এক নিমিষেই ঘুম ছুটে গিয়ে জোরালো হলো হৃদস্পন্দন। ছটফট করে উঠল মেহের। রাতে কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। ও বাড়ি থেকে আসার সময় কেঁদেছে খুব। বেশি কান্নার দরুন মাথা ভার ছিল, ধরেছিল মাথাটা। ওকে ফ্রেশ করিয়ে বিছানার ওপর এক বহর ঘোমটা টেনে বসিয়ে রেখে গেছিল মেঘা আর সাফা। বাইরে থেকে দরজা লাগিয়েছিল। বসে থাকতে থাকতে মাথা ভার নিয়ে আর টিকতে পারেনি মেয়েটা। শত চেষ্টা করে দু চোখের পাপড়ি আর খুলে রাখতে পারেনি। বসা থেকে বাম কাত হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই নিমিষেই তলিয়ে গেছে ঘুমের রাজ্যে। বাদ বাকি আর কিছু মনে নেই ওর। এরই মধ্যে সকালও হয়ে গেল। ছটফট করতে করতে চঞ্চল হয়ে দেয়াল ঘড়ির দিকে চোখ তুলল মেহের। 7টা বাজতে চলল। সময় ঠাউর করিয়ে শুষ্ক ঢোক গিলল। শুভ্র নড়াচড়া না দেখে চোখ নুইয়ে তাকালো ওর ঘুমন্ত মুখ পানে। প্রথম কোনো পুরুষকে নিজের এতটা সন্নিকটে অনুভব করলো সে। শ্বাস প্রশ্বাস বেগতিক এই অবস্থায় আপনা আপনি ঠোঁট দুটো প্রসারিত হলো। লোকটার ঘুমন্ত মুখ পানে তাকিয়ে মাথার কাছটায় হাত রাখলো। এলোমেলো চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে গুটিয়ে দিল ঘুমন্ত লোকটার চুলগুলো। আরো কিছুটা চেয়ে দেখলো। এক চিলতে লাজুক হাসলো আপন খেয়ালে। ওষ্ঠ বাড়িয়ে খুব আলগোছে কপালের ডান পাশে আলতো স্পর্শ আঁকলো কেঁপে কেঁপে। অতপর দ্রুত সরে এসে মৃদু কম্পন ছড়ে ডাকলো, এই যে। ঝুঁকলো একটু। নড়েচড়ে উত্তর দেয় শুভ্র, ওঠো, আমি উঠব। ওঠো, ওঠ। ধরে ধরে আছো আমায়, ছাড়ো আগে। ছাড়বো না, ঘুম হয়নি এখনো আমার। ঘুমাবো আরো, ডিস্টার্ব করবি না একদম। ঘুম কাতর নিরেট কণ্ঠ মেহের ঢোক গিলে মিনমিন করে, সকাল হয়ে গেছে, উঠতে হবে এখন। তুমি ঘুমাও, আমাকে ছাড়ো, আমি উঠে যাই। শুভ্র মাথা তোলে এবার। ধীরে নিভু চোখে মেলে মেহেরের কাচুমাচু মুখায়ব দেখে আবারও আগের মতো গলার নিকট মুখ ডুবিয়ে চোখ বুজে বলে, আমার ঘুম হারাম করে সারা রাত আরাম করে ঘুমিয়েছিস। এখন আমাকে একটু আরাম করে ঘুমাতে দে। নড়াচড় করবি না একদম। আজ এই 7 সকালে আজের ঘরে উপস্থিত হয়েছেন তোফায়েল কবির। আজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করছিল। দরজায় কড়া নড়ছে পড়ল তখন। অনুমতি দিতেই দরজা ঠেলে ছেলের ঘরে ঢুকলেন তোফায়েল কবির। নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দিলেন তিনি। আব্বুর উপস্থিতি বুঝে তড়াক করে চায় আদ্র। শার্টের হাতা কোনোই অবধি গুটিয়ে মিররের সামনে থেকে দ্রুত সরে আসে। ততক্ষণে তোফায়েল কবির ভেতরে ঢুকে পড়েছেন। আদ্র পরিস্থিতি আন্দাজ করতে না পেরে সহসা বলল, আব্বু, আপনি আমার ঘরে কিছু প্রয়োজন ছিল, আমাকে ডাকলেই পারতেন। পেছনে হাত গুটিয়ে গুরু ভার হয়ে দাঁড়ানো তোফায়েল কবির রাজবাড়ি গলায় বললেন, কথা আছে তোমার সাথে। হ্যাঁ বলুন না, বসুন আগে। টেবিলের পাশে সিঙ্গেল সোফাটায় বসলেন তিনি। আদ্রর অধীরে চেয়ে ব্যাকুল হয়ে। তার বাবা নিজে থেকে তার ঘরে পদার্পণ করেছেন নিশ্চয়ই খুব জরুরি কিছু, নয়তো এভাবে সকাল সকাল নিজে থেকে আসতেন না তিনি। সময় নিয়ে তোফায়েল কবির ঠান্ডা স্বরে মুখ খুললেন, তোমায় যা করতে বলেছিলাম করেছো? আদ্র বুঝল না, প্রশ্ন করলো পাল্টা, কি ডিভোর্স পেপার তৈরি করতে বলা হয়েছিল তোমায়? হাবভাব দেখে তো মনে হচ্ছে না কিছু করেছো বলে। আদ্রের চোখে মুখে তড়িতে পরিবর্তন আসে। তোফায়েল কবির এক মুহূর্ত থেমে আবার বলেন থমথমে গলায়, ভাইয়ের মতো অবদ্ধ হচ্ছ দিন দিন। তোমার গতিবিধি আজকাল অন্যরকম লাগছে। কি হয়েছে বলো তো? কি চাইছো তুমি বা তোমরা? কথা বলছো না? কথা বলেছো তুমি তোমার ভাইয়ের সাথে? তার তো আজ ফিরে যাওয়ার ডেট। রাতে ফ্লাইট আছে তার। এই যে খোঁজ খবর আছে তোমার কাছে। ও যাওয়ার পর ঝামেলা বাড়তে চাইছো?
যাওয়ার পর ঝামেলা বাড়াতে চাইছো? আব্বুর ভারী কথাগুলোর প্রতিউত্তরে আদ্র খানিক গম্ভীরতা টেনে বলল, ঝামেলা বাড়লে আমি ঝামেলা পোহাবো আপু। রুডি যদি হয় তাদের রুচি রুডি যদি চায় তাদের ডিভোর্স হওয়ার পরের ব্যাপার, আমি সামলে নেব পরে। যদি যায় মানে? তোমরা কি কোনোভাবে আশায় বসে আছো এই ছেলে যাবে না? হুম? আশা করা বাদ দাও। ভবিতব্য সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে বলেই আমি জানি। আজ হলেও ডিভোর্স হবে আর কাল হলেও হবে। মেঘা আটকে থাকবে না এই গণ্ডিতে। বেকার বেকার সময় আর সুযোগ দুটোই নষ্ট করছো কেন তোমরা? যত সহজে ওকে মুক্ত করা যায় ততই ভালো হবে। আদ্র চুপ রইল। এবার তার মুখ খুলল না। তোফায়েল কবির যেভাবে দম্ভ করে এসেছিলেন সেভাবেই বেরিয়ে গেল তীরপায়ে। 8টার কোঠায় ঘড়ির কাঁটা। শুভ্রকে সরিয়ে কিছু সময় আগে উঠে পড়েছে মেহের। শুভ্র হয়ে ফ্রেশ হয়ে নতুন একটা শাড়ি জড়িয়েছে গায়ে। হাতে পা তীর তীর করে কাঁপছে কেমন জড়তায়। শিরশির করছে হাত পায়ের তালু। নিচ থেকে নিচে যেতে হবে। সবাই কি ভাববে ওকে দেখলে? আন্দাজ করলেই লজ্জায় মুড়িয়ে যাচ্ছে লাজুক মেয়েটা। লাল হয়ে উঠছে কপালের দুখানি। শুভ্রের হেলদোল নেই কপালের দুখানে। শুভ্রের হেলদোল নেই। বেঘরে ঘুমাচ্ছে এই লোক। মেহের খাটের পাশে অনেকক্ষণ যাবৎ পায়চারি করলো, শাড়ির আঁচল খামছে, সকল জড়তা ঠেলে ধাতস্থ করলো নিজেকে। আধো ভেজা চুলকাছি মুড়িয়ে হাত খোপা করে নিল। শাড়ির আঁচল টেনে তুলল মাথায়, ঘোমটা টানলো কপাল ঢেকে। শুভ্রকে ডাকার সাহস পেল না। একে ইতস্ততায় গুড়িয়ে যাচ্ছে। তার উপর ওই লোকের মুখোমুখি হলে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না। পরপর ঢোক গিলল মেহের। ঘুমন্ত শুভ্রের দিকে শেষ এক পলক চেয়ে ধীর পায়ে দরজার দিকে এগোলো। দরজা খুলে আগেই নিচে নামবে ও। ওদের তো কেউ ডাকতে আসছে না। আর এতক্ষণ এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে বসে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে? তার চেয়ে বরং একা একা এই নিচে নামা ভালো। সে তো আগে থেকেই সব কিছুর সাথে পরিচিত। খুব একটা সংশয় হবে না। দরজার ছিটকিনি খুলল মেহের, কিন্তু দরজাখানা খুলে আসলো না তবুও। আটকে গেছে বোধহয়। জোর খাটিয়ে দরজাটা টানাটানি করলো সে। অধিক চাপ প্রয়োগেও কোনো কাজ হলো না, অথচ ছিটকিনি খোলা। পাক্কা 2 মিনিটের চেষ্টার পর শত কসরত করেও লাভ হলো না। খুলল না দরজাটা। কোনোভাবে কি আটকে গেছে নাকি বাইরে থেকে লাগানো? মেহের দরজার কাছে থেকে সরে এসে খানিক বিচলিত স্বরে শুভ্রকে ডাকলো, ভাইয়া শুনছো? আর কত ঘুমাবে? উঠো এবার। ঘুমের ঘোরে জবাব দেয় শুভ্র, ঘুম পড়া হয়নি এখনো, জ্বালাবি না। দেখো না দরজাটা খুলছে না, বাইরে থেকে আটকানো হয়েছে বোধহয়। 8টা বেজে গেছে, বাইরে যেতে হবে তো। সবাই কি ভাববে এত সকালে অবধি ঘুমালে? প্লিজ ওঠো, দরজাটা খুলে দাও, আমি বের হয়ে যাচ্ছি। তারপর আবার ঘুমিও তুমি। বের হতে হবে না, ঘুমা তুইও। ঘুমের ঘরে শুভ্রের বেখেয়ালে জবাবে মেহের বিছানার পাশে বসল। দুহাত দুহাতে ওকে ঝাঁকিয়ে ডাকলো, প্লিজ ওঠো, আমি বাইরে যাব। আমি না নতুন বউ, দরজা খুলে দাও, আমি বেরোবো। শুভ্র গা মুড়িয়ে উঠল এবার। ঘুম হবে না আর। চোখ ডলে হাই তুলল। নিভু চোখ পুরু করলো পূর্ণ দৃষ্টিতে তাকালো মেহেরের দিকে। সকাল সকাল মেয়েটার স্নিগ্ধ শুভন ভীতু মুখখানা দেখা মাত্রই থমকালো অক্ষি যুগল। বিমূঢ় হলো দৃষ্টিজোড়া। লাল টুকটুকে শাড়ি পরেছে মেয়েটা, আঁচল টেনে ঘোমটা দেওয়ার, কপালে অবধি ঢাকা। কালকে ভারী মেকআপের আবরণ ওঠাতে আজ স্নিগ্ধ কমল লাগছে মেয়েটাকে। ওভাবেই সাজগোজহীনা অবস্থায় ওকে বারবার দেখে অভ্যস্ত শুভ্র, তবে আজ অন্যরকম লাগছে। দৃষ্টিভঙ্গির সাথে সাথে মেয়েটার মাঝেও পরিবর্তন এসেছে হাজার। একটু 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 আধটু ঠোঁট রঞ্জনের গোলাপি দেখাচ্ছে ওষ্ঠজোড়া। গাঢ় চোখ, গাঢ় কাজল। শুভ্র চোখ স্থির করে কয়েক মুহূর্ত পলকহীনা মেয়েটাকে পরখ করলো, দেখলো মন ভরে। এমন একটা সকালে এই মেয়েটার এভাবে পাবে, এটা কি কভু ভাবনাই ছিল ওর? সম্পূর্ণ অভাবনীয় হলেও এটাই হলো। শুভ্র ঠোঁট প্রসারিত করে মৃদুমন্দ আকস্মিক ডান হাতটা একটানে মেয়েটাকে কাছে এনে ফেললো। হুমড়ি খেয়ে ওর বুকের ওপর আছড়ে পড়লো মেয়েটা, নমনীয় অনুষ্ঠ দেহখানা। তৎক্ষণাৎ ভরকালো মেয়েটা ছলকে চাইলো শুভ্রের পানে। বলল শুভ্র, নতুন বউ হয় আসলে দায়িত্বটা পালন করিসনি এখনো।
এখন আবার বাইরে গিয়ে ফর্মালিটি দেখাতে হবে না। আই ঘুমাই। মিহির খচখচ করে, বাড়ে হৃদস্পন্দনের গতি। মিনমিন করে কোনো রকমে বাইরে যেতে হবে। হবে না, আমার কাছে থাকলে তাতেই হবে। ভাইয়া, দরজা বাইরে থেকে। বাকিটুকু উচ্চারণ করতে পারে না। শুভ্র দাঁত খিচে ধমকায়, গাধা! কিসের ভাইয়া? কাকে ভাইয়া বলছিস তুই? বিয়ে করেছি তোকে, বউ হোস তুই আমার। কাল কবুল পড়েছিস আমার নামে, আর আজ আমাকে ভাইয়া বলছিস? গাধা! মেহের তৎক্ষণাৎ মোচড় দিয়ে ওঠে, অধর ভেজায় জিভে। অভ্যাস হয়ে গেছে ভাইয়া বলাটা। শুভ্রকে দেখলেই কিছু বলার আগে ভাইয়া সম্বোধনটা আপনা আপনি উচ্চারণ হয়ে জিভের ডগায় চলে আসে। শুভ্র শুষ্ক ঢোক গিল মেয়েটা। অভিযোগ করে বলল শেষের কথাটা টেনে নিয়ে, তুমি সবসময় আমাকে গাধা বলো কেন? আগে বল, আমি তোর কি লাগি? বলতে বলতে শুভ্র রাগান্বিত দৃষ্টি দেখে সেকেন্ড কয়েকের মাথায় শুধরে নিল নিজেকে। না, হাজব্যান্ড। এবার বল, কাল রাতে ঘুমিয়েছিলি কেন? ঘুম পেয়েছিল খুব, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। শুভ্র ওর কোমর জড়িয়ে নিল শক্ত করে, বলল দাঁতে দাঁত চেপে, এজন্য তোকে গাধা বলি। গাধা একটা! তোর আক্কেলটা কি হাঁটুর নিচে? কাল আমাদের বাসর রাত ছিল। কোনো সেন্স কোন সেন্সে আমি আসার আগেই তুই কাল ঘুমিয়ে পড়লি, গাধা কোথাকার? মেয়ের দ্রুত দৃষ্টি নামিয়ে নেয়, জিভ কামড়ে বসায় সহসা। শুভ্রের কথাটা কান গরম হয়ে আসে ওর। আমতা আমতা করে বলে চোখ খিচিয়ে, না মানে মাথা ধরেছিল একটু। বসে থাকতে থাকতে শুয়ে পড়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তুমি কখন এসেছো সেটাও টের পাইনি। তুমি তো ডাকোনি আমায়, ডাকলেই পারতে। শুভ্র ঠোঁট কামড়ে শুধেলো, ডাকলে কি হতো শুনি? মেহের চিবুক নুইয়ে ফেলে আরো বেশি। শুভ্র হাসি চেপে সবটুকু দূরত্ব ঘুচিয়ে মেয়েটাকে টেনে নিয়ে হাসকি স্বরে বলে, তোকে হঠাৎ করেই খুব আদরে লাগছে মেহের। ইচ্ছে করছে খুব করে আদর করে দিই। মেহের এক ধাক্কায় শুভ্রকে দূরে সরিয়ে দেয়। নিচে নেমে পিছু ফিরে মুখ লুকিয়ে বলে ধরা গলায়, দরজা খুলে দাও প্লিজ, অনেকটা সকাল হয়ে গেছে। শুভ্র হেসে ফেললো শব্দহীন, গা ছেড়ে বিছানা ছাড়লো। মেয়েটাকে চালাতন করলো না আর। দরজা টানলেও খুললো না। বুঝতে বাকি রইল না বাইরে থেকে আটকানো হয়েছে দরজাটা। হাঁপ ছাড়লো শুভ্র। বিছানা থেকে নেমে ফোন তুলে আদ্রের নাম্বারে ডায়াল করলো। একবারই রিসিভ হতেই শুভ্র বলল গলা ভার করে, দরজা আটকে রেখেছিস কেন? খুলে দে। ওপাশ থেকে টুংটাং করে ফোন কাটার আওয়াজের পরই দরজার বাইরে থেকে সাফার উচ্চ বাক্য ভেসে আসলো, পাওনাদাররা দরজার অবরোধ করে রেখেছে ভাইয়া, টাকা না দিলে এ দরজা আর খুলবে না। শুভ্র হতবাক হয়ে কান থেকে ফোন নামায়, গলা বাড়িয়ে বলে, টুকটুকি দরজা খুলে দে, আগে টাকা দাও তারপর। কাল বোকা বানিয়েছিলে আমাদের, এত পার পেয়ে এত পার পাবে ভেবেছ? আজ আর ছাড়ছি না তোমায়। টাকা দিলে তবেই দরজা খুলবো, আর না দিলে ভেতরে বসে থাকো তোমরা। আমরা আর বোকা বনে দরজা খুলছি না আজ। দেখ বনু, মজা করিস না সকাল সকাল, টাকা পেয়ে যাবি, এখন দরজা খোল। মেহের বেরোবে বাইরে। এবার মেঘার আওয়াজ শোনা গেল, ভাবিকে নিয়ে ঘরেই থাকো ভাইয়া, আমরা এমনি এমনি দরজা খুলবো না আজ। আজও বাদ পড়লো না। তোমার ঘরে দরজায় দুটো তালা ঝুলছে ভাইয়া, টাকা দিলে তবেই চাবি ঘুরিয়ে তালা খোলা হবে, তার আগে নয়। তুমি কিপটামি করছো কেন বলো তো? তোরা বাচ্চামো করছিস কেন? আজও তুইও যোগ হয়েছিস ওদের সাথে? হ্যাঁ ভাইয়া, ওদের সাথে যোগ দিলে দল ভারী করছি একটু। আমার কাছে ক্যাশ নেই এই মুহূর্তে, থাকলে কালই দিয়ে দিতাম তোদের। এখন দরজা খোল, পরে টাকা দিয়ে দেবো আমি, ট্রাস্ট মি। মেঘা বলল প্রত্যুত্তরে, বিশ্বাস করো, বিশ্বাস আর নিঃশ্বাস একবার চলে গেলে আর ফিরে আসে না ভাইয়া। একবার বিশ্বাস হারিয়েছে তোমার উপর, আর পারছি না বিশ্বাস করতে। ক্যাশ নেই তো কি হয়েছে, কার্ড দিয়ে দাও আমাদের, আমরা ভাগিয়ে নিতে পারবো, কিন্তু না দিলে দরজা খুলবো না বলে রাখলাম। মেঘা প্লিজ দরজা খুলে দে। তুই না আমার মিষ্টি বোন, তুমিও না আমার মিষ্টি ভাই, বাট এখন এখন তোমার কথায় গলতে পারছি না ভাইয়া, সরি। শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। এগুলো
এগুলোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। মেহেরও পেছন থেকে তাড়া দিচ্ছে ওদের আবদার মিটিয়ে দেওয়ার জন্য। আলমারি থেকে ব্যাংক কার্ড বের করলো শুভ্র। ওর কাছে ক্যাশ নেই, এটা সত্য। দরজার নিচ দিয়ে কার্ডটা বাইরে বের করে দিয়ে বলল, এই নে, যা ইচ্ছা তাই কর। তোদের ডিমান্ডের থেকেও বেশি অ্যামাউন্ট আছে কার্ডে। এবার তো দরজাটা খোল। মুহূর্তেই খট করে দরজা খুললো। বাইরে বেরিয়ে আজও মেঘা আর সাফা দাঁড়িয়ে। শুভ্রকে দেখা মাত্রই শব্দ করে হেসে উঠল ওরা। মেহের দ্রুত ঘর থেকে বেরোলো। মেঘার হাত খামচে ধরে পিছু ফিরে শুভ্রর দিকে এক ঝলক চেয়ে বোকা বোকা স্বরে বলল চট করে, আমি নিচে যাচ্ছি ভাইয়া, তুমি এবার ঘুমাও। অজ্ঞত বিহত্ত নয়নে মেয়েটার দিকে বর্ষিত হয় 4 জোড়া দৃষ্টি। সাফা, মেঘা আজও সমস্বরে উচ্চারণ করে টান দিয়ে বলে, ভাইয়া। ভাবাচিকা খেয়ে যায় মেহের। শুভ্র রাগে চোখে কটমট করে চেয়ে আছে। এই মেয়ের আসলেই একটা গাধা। যদি মিনিমাম কমন সেন্স থাকে ওর মাথায়। মনে মনে রাগে পিষে বিড়বিড় করলো শুভ্র, গাধা। কাল আমার সাথে বিয়ে হয়েছে তোর, ভাবলার মতো ঘুমিয়েছিলি বলে দয়া মায়া দেখিয়ে বাসরটা করিনি, তাই বলে এখনো ভাইয়া ডাকবি আমায়? আমি তোর কোন জন্মের ভাই? বন্ধুর বোন, রূপী বউ না হলে এক্ষুনি বন্ধুর বাড়িতে রিটার্ন করে দিয়ে দিতাম তোকে। বউয়ের মুখে সাত সকালে ভাইয়া ডাক শুনতে হচ্ছে, কি মুসিবত আমার। আদ্র, সাফা আর মেঘা এক মুহূর্ত পর হু হু করে হেসে বলছে। ওদের হাসিতে লজ্জায় মরিয়ে গেল মেয়েটা। মেঘা ভেঙ্গিয়ে বলল, ভাইয়া তুমি এবার ঘুমাও, আমরা যাই। চলো ভাবি। সাফার হাতে কার্ড। শুভ্র ওকে লাস্ট বার কার্ডটা দেখিয়ে ভেঙচি কেটে নিজের ঘরের দিকে ভোদর দিল সে। কেবলই দুদিকে মাথা নাড়ল শুভ্র। আজ ওদের বৌভাত, সন্ধ্যার পর গেট টুগেদার। অতিথি আসবে অনেক, ব্যস্ততা দ্বিগুণ বেশি। রোজের নাগাল নেই কাল থেকে। রাতেও বাড়িতে দেখা যায়নি আর। বিকেলের আগে আগে আজ কিছু পুরনো মুখ হাজির হয়েছে। বিয়েতে আসতে পারেনি এনারা, তবে বিয়ের পরদিনই বৌভাত ঠিক হয়েছে। বৌভাতে ঠিকই এসেছেন রুবিনা কবিরের একমাত্র বোন রেহানা শিকদার, তার পুরো পরিবার। এই পরিবারের সাথেই আলাদা করে নতুন একটা সম্পর্ক জোড়ার কথা ছিল 5 বছর আগে, যা জোড়া লাগেনি। বর্তমান সম্পর্কে টানাপোড়েন ভেঙেছে সম্পর্কের শৃঙ্খল। সেই 5 বছর আগে থেকেই বোনের সাথে মনোমালিন্য ছিল রুবিনা কবিরের। তবে সময়ের সাথে মনোমালিন্য কমে এসেছে। সম্পর্কটা পুরোপুরি আগের মতো স্বাভাবিক না হলেও মধ্যকার ন্যায় তিক্ত নেই এখন। এখন মিটে এসেছে সব রকম মন কষাকষি। রেহানা শিকদারের সাথে তার পুরো পরিবার এসেছে। স্বামী ইসমাইল শিকদার, বড় মেয়ে আবিরা শিকদার ইভা, ছোট মেয়ে সানিয়া শিকদার সারা, আর একটা 3 বছরের ফুটফুটে বাচ্চাও আছে। সবার আগমনে স্বাভাবিক হলেও ইভার আগমনটা বেশ সংঘাতে ফেলেছিল কবির পরিবারের সকলকে। 5 বছর আগে সে ঘটনার ঘা পড়ল আজ আবার। রৌদ্র এখনো বাড়িতে নেই। সে ফিরলে এই মেয়েকে এ বাড়িতে দেখার পর কি করবে কে জানে। ভয়ে ততস্থ রুবিনা কবির। একেই কাল থেকে ছেলের চিন্তায় দিশেহারা, এখন ইভাকে দেখলে ব্যাকুল হয়ে পড়লেন আরো বেশি। এই বেপরোয়া ছেলে যে পরোয়া করবে না কোনো কিছুর। এতদিনে বোনের সাথে পুনরায় সম্পর্কটা ঠিক হয়েছে একটু, আবার কি হবে কে জানে। পার্লার হতে মেকআপ আর্টিস্ট এসেছেন। মেহেরকে সাজানো হচ্ছে ওর রুমে। অলরেডি বাদবাকি অতিথিরা আসা শুরু করে দিয়েছেন। মেঘা নিজের রুমেই বসে আছে। তৈরি হয়েছে সে। এত মেহমানদের ভিড়ে নিচে নামিনি আজ। ঘরেই বসে আছে সেই থেকে। দরজা খুলে হুড়মুড়িয়ে কেউ ভেতরে ঢোকা মাত্রই চমকালো মেয়েটা ধক করে চাইলো দরজার দিকে। অমনি কণ্ঠ পিষে উদ্বিগ্ন হয়ে উৎসুকে চেঁচিয়ে উঠল সারা, মেঘা! ছাত করে ওঠে মেঘা। নিমিষে প্রগাঢ় হাসি ফোটে ওষ্ঠ জোড়ায়। সারা ছুটে এসে জড়িয়ে ধরে মেঘাকে। মেঘা, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে। কেমন আছিস বল আগে। মেঘা হাসি সমেত বলে, আমি ভালো আছি। আমিও তো কতদিন পর দেখলাম তোকে। তুই কেমন আছিস বল। আমি বিন্দাস আছি। তোকে দেখে আরো বেশি বিন্দাস হয়ে গেলাম। ওফ, আমার যে কি খুশি লাগছে ভাবতেই পারবি না। বল, কতদিন পর তোর সাথে দেখা। সেই কবে থেকে আসবাবু করেও আসা হচ্ছে না, অবশেষে আসলাম শুধু তোর সাথে দেখা করার জন্য। ইস, আমি ভীষণ হ্যাপি। তোকে দেখে খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে আমার।
মেঘা ফিক করে হাসে। সারাকে ছেড়ে বলে, পাগল একটা। সেই পাগলই রয়ে গেছিস। কখন আসলি বল আগে? কেবলই তো আসলাম, এসেই তোর কাছে ছুটে এসেছি। এক মুহূর্ত অপেক্ষা করিনি। মেঘা ঠোঁটের হাসি কমায়, ধীরে বলে, আঙ্কেল আন্টি আসেননি? এসেছে তো। আর ইভা আপুও। থামলো সারা। মেঘার মুখ পানে তাকিয়ে বাকি কথা গিলে নিল। বলল কথা পেঁচিয়ে, ওসব ছাড়। কত শুকিয়ে গেছিস তুই? খাওয়া দাওয়া করিস না ঠিকঠাক? করি তো, মলিন ছোট উত্তর। হাসার চেষ্টা করলো সারা। মেঘা কে টেনে খাটের উপর বসালো। সাইড বেড থেকে হাত জুবিয়ে কয়েকটা লজেন্স বের করলো। মেঘার দিকে বাড়িয়ে বলল, এই দেখ তোর পছন্দের লজেন্স এনেছি তোর জন্য। জানিস আমার স্কুলের পাশের দোকানটায় এখনো পাওয়া যায় এসব। আমি আসার আগে অনেকগুলো নিয়ে এসেছি তোর জন্য। আর তোর তো এটা খুব পছন্দ। আমরা কত খেতাম আগে বল? মেঘা ভরা গালে হাসে। সারা ওর সেই ছোট্টকালের ফ্রেন্ড। সেই ক্লাস 2 থেকে বন্ধুত্ব এই পাগলটার সাথে। বন্ধুত্বের দূরত্বে এসেছে 5 বছর আগে। মেঘা তো এখন আর নিজেদের বাড়িতে থাকে না। সব হারিয়ে এ বাড়িতে পড়ে আছে। নিজের সেই ছোট্ট বাড়িটার থেকে অনেকটা দূরে। সারার সাথে দূরত্ব বাড়েছে সেই তখন থেকেই। এবারে আত্মীয় হওয়ার আগে সারা ওর বেস্ট ফ্রেন্ড, ওর জান ছিল। আর বেস্ট ফ্রেন্ডের খাতিরেই 5 বছর আগে তার দেখা হয়েছিল রফিক কবির রোজর নামে এক রুখো বেপরোয়া ছেলের সাথে। বেস্ট ফ্রেন্ডের খাতিরেই 5 বছর আগে কমিউনিটি সেন্টারের সেই বিয়ের অনুষ্ঠানে গেছিল মেঘা। সেখানেই বরবেশে প্রথম দেখেছিল সেই ইরিটেটিং লোকটাকে। মেঘা বড্ড খুশি ছিল সেদিন। সারার বোন হওয়ার দরুন মেঘার কাছেও ইভা ছিল আপন বোনের ন্যায়। আপনজনহীনা অনাথ একটা মেয়েকে দ্বিতীয় পরিবার ছিল শিকদার পরিবার। মেঘাকে খুব স্নেহ করত ও বাড়ির সবাই। কিন্তু সেই দিনের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর, সেই বেপরোয়া ছেলের ঔদ্ধতার পর, মেঘা ছিন্ন হয়েছে তার সেই দ্বিতীয় পরিবারের হতে। এখানে এসে পড়েছে কবির পরিবার। সেবার বিয়ের দিন ইভাকে বউ সেজে স্টেজে দেখেছিল মেঘা, আর রোজকে দেখেছিল ইভার বর রূপে। এবার পালিয়ে যাওয়ার ঘটনা জানতো না সে। তার আগেই বাড়িতে ফেরার জন্য বেরিয়ে এসেছিল সেন্টার হতে। বেরোনোর পরপর বাড়ি ফেরার আগে প্রতিমধ্যে রাস্তার ধারে রোজকে দেখার মাত্রই থমকে ছিল রুষরুষি কন্যা। চেনে মুখোশি হতে মাত্রই গদগদ হয়ে এগিয়ে গেছিল সে। অতঃপর বাকিটা যা হয়েছে সব অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। যাকবু কল্পনাও করেনি ষোড়শী কন্যা। যা ছিল ষোড়শী কন্যার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে, রং বদলে দিয়েছে জীবনের। সবার সাথে আজকাল দেখা হয় না, কথা হয় টুকটাক ফোনে। ওদের আগের মতো সেই গভীর বন্ধুত্বটা নেই। একে অপরের হীনা অচল ছিল ওরা। সেই অচলতা কেটে গেছে, সয়ে গেছে সবটা। সারা মেয়েটা বড্ড ভালো। মেঘাকে আজও খুব বেশি ভালোবাসে ও। এই যে কাছে পেয়েছে, কত শত কথা জমে আছে, সবটা উজাড় করে বলবে এখন। করছেও তাই। মেঘাকে জড়িয়ে গল্প জুড়ে বসেছে সে। চুপচাপ আনমনেরও শুনছে মেঘা, মনটা অন্য কোথাও। সাফা এতক্ষণে ঘরে আসলো। খাটের উপর মেঘার সাথে সারাকে দেখে কুঁচকে আসলো চোখ মুখ। তেজি হয়ে এগিয়ে এসে ফোঁস করে বলল, সারা তোমাকে মা খুঁজছে, ডাকছে নিচে। সারা কথা বন্ধ করলো। মেঘাকে উদ্দেশ্য করে বলল, এখানে থাক, আমি গিয়ে দেখে আসি আম্মু ডাকছে কেন। এক্ষুনি আসছি কেমন? বলেই বেরিয়ে গেল। ও বেরোতেই ওষ্ঠ উল্টায় সাফা। গাল ফুলিয়ে কাতর চোখে তাকিয়ে বলে নিভু স্বরে, সারার সাথে একদম মিশবি না বলে দিলাম। তুই আমার বেস্ট ফ্রেন্ড। এখন ওর আর কিচ্ছু নস। বেশি ঢলাঢলি করবি না ওর সাথে। আমার কিন্তু একটুও ভালো লাগে না ওর সাথে তোকে দেখলে। বল আমায়, ওর সাথে কথা বলবি না বেশি। শুধু তোর বেস্ট ফ্রেন্ড আমি। সাফা ব্যতীত তোর লাইফে অন্য কোনো বেস্ট ফ্রেন্ড নেই। মেয়েটা উল্টোপাল্টা কথায় মিহি হাসে মেঘা। এই মেয়েটার কম পাগল নয়। সন্ধ্যা হতে চললেও তবুও বাড়ির ছোট ছেলের কোনো পাত্তা নেই। রুবিনা কবির চিন্তায় ঢলে পড়ছেন, মাথা ঠিক রাখতে পারছেন না তার। তোফায়েল কবির কাছে খবর পেয়েছেন তার ছেলের ফ্লাইট আজ রাতে 9টার ফ্লাইটে। তার ছেলে পাড়ি জমাবে অদূরে। তার মানে আটকানো যাবে না তার ছেলেকে, থামবে না তার বেপরোয়া ছেলে, কেউ রুখতে পারবে না তাকে। এই ভেবেই কেঁদে কেঁদে অস্থির রুবিনা কবির। বিকেলের পর থেকে ঘর হতে বেরোননি আর। অতিথিদের সামনে যাননি তিনি।
প্রকাশ করেনি দুর্বলতা। শুভ্র আর মেহেরকে বাইরে স্টেজে বসানো হয়েছে। আজ মেয়েটা শুভ্র সাফেদ রঙের লেহেঙ্গা পরেছে, ভারী কাজের। শুভ্র তাই। মেহেরের বাড়ি থেকেও সবাই এসেছে ইতিমধ্যে। মেঘা সেভাবে ঘর হতে বেরোচ্ছে না আজ। খানিক আগে সাফা ওকে টেনে টুনে ওকে নিয়ে বেরিয়েছে গার্ডেনে। শিশির এসেছে আজ। অনেক করে বায়না ধরে বলার পর সেই মেয়ে এসেছে এ বাড়িতে। সাফার মেঘার ক্লোজ ফ্রেন্ড হওয়ার দরুন বিয়েতে শুধুমাত্র ওকেই ইনভাইট করেছিল ওরা। কিন্তু ওই মেয়ের সময় কুলায়নি বিয়েতে হাজির হওয়ার মতো। তবে বৌভাতের আর ছাড় দেয়নি। টুকটুকি অনেকবার জিদ্দি খেয়ে ওকে আসতে বলেছিল। এতে করে বলার পর কথা রাখতে এসেছে ও। বিলাসবহুল কবির ম্যানশনে ঝিকঝিক করছে উত্তাল সাজসজ্জায়। অদূর পর্যন্ত ঝলকানিতে চোখ ঝলসে যাচ্ছে। শিশির অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে, বেড়ে উঠেছে অভাবে। এত বড় বাড়ির এত সাজসজ্জা চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা ওর। প্রথমবার এ বাড়িতে আগমন তার। গেটের বাইরে থেকে সাফা আর মেঘা ওকে রিসিভ করে নিয়েছে। মেয়েটা আজকে খুব সাধারণ পোশাকে এসেছে। এখানে অত চাকচিক্যতায় মলিন দেখাচ্ছে ওর সাজ পোশাক। তবুও মেয়েটার আত্মসম্মান কম নয়। ওকে নিয়ে পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে মেঘা আর সাফা। বাইরে প্রচুর ভিড়। গেস্টরা একে একে বেড়েই চলেছে। সন্ধ্যার আঁধার নেমেছে চারপাশে। তবে এই আঁধার কবির ম্যানশনের উজ্জ্বল আলোটা অদ্ভুত ক্ষীণ করতে পারেনি। সাফা, মেঘা, শিশির আর সারা ওরা বাইরেই হইচই ফেলে ড্রয়িং রুমের এক ধারে বসে আছে, গল্প করছে টুকটাক। রোজ বাড়িতে কখন এসেছে এসব ভিড় ভাট্টায় কেউ লক্ষ্য করেনি। ফ্রেশ হয়েছে সে। রোজকার ন্যায় ভেজা শরীরে টি শার্ট জড়িয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে ধূপধাপ পা ফেলে নিচে নামলো। ওর পায়ের শব্দে চকিতে তাকালো তার রমণী। বিশাল বড় বড় ঝটকা খেলো সারা। রোজের ফেরা সম্বন্ধে ওরা অজ্ঞাত। কেউই জানে না যে রৌদ্র ফিরেছে। এমন আচমকা এতটা বছর পর রৌদ্রকে দেখা মাত্রই বিস্ময়ে দাঁড়িয়ে গেল রমণী। অস্পষ্টে উচ্চারণ করলো, রৌদ্র ভাইয়া। রৌদ্র এক ঝলক চেয়েছে ওদের দিকে, শুধুমাত্র একজনের দিকে, কাঙ্ক্ষিত জনের দিকে। তৃষ্ণার্ত নয়নে এক ঝলক তাকিয়ে দৃষ্টি ফেরালো দ্রুত। গলা থেকে টাওয়াল ছড়িয়ে ঝাড়া মেরে ডাকলো উচ্চ স্বরে, মম। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।